হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, থাম্বনেল দেখেই আজকে আপনারা বুঝতে পারছেন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলছি সেটা হচ্ছে গণিতে কিভাবে 100% মার্কস পাওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। দেখো, আমাদের সমাজে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করেন, কিন্তু তাদের মধ্যে অনেকের মনে একটা আশা থাকে, যদি আমি গণিতে একটা ভালো নাম্বার পেতাম তাহলে কতই না ভালো লাগতো। তাহলে গণিতে ঠিক কিভাবে পড়াশোনা করলে 100% মার্কস পাওয়া সম্ভব সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো সেই বিষয়টা সম্পর্কে আমি বলবো এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাহলে দেখবে সবার শেষে শেষ হাসিটা তোমরাই হাসবে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা করে বলছি। তো সবাই তো টিভি চ্যানেলগুলোতে যখন রেজাল্ট হয় তখন শুধু দেখে রেজাল্টগুলো, যে এই বাচ্চাটা বা এই স্টুডেন্ট এতগুলো নাম্বার পেয়েছে, এত সুন্দর রেজাল্ট করেছে, কিন্তু তার পিছনে যে একটা নিরলস পরিশ্রম থাকে অথবা তার পিছনে যে একটা দীর্ঘদিনের একটা প্ল্যান পরিকল্পনা থাকে, স্টাডি প্ল্যান থাকে, এগুলো কিন্তু মানুষগুলো ফলো করে না। পড়াশোনার জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার, সেটা বাবা মাদের তৈরি করা উচিত এবং বাচ্চাদেরও এটা সবসময় মাথায় রাখা উচিত। সেজন্য আজকের বিষয়ে আমি আলোকপাত করতেছি কীভাবে গণিতে 100% পাওয়া যাবে। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শুনবেন। তাহলে গণিতে ভালো রেজাল্ট করতে অনেক স্টুডেন্ট বলেন, আমি ক্লাস 9 অবধি তো খুব ভালো পড়াশোনা করিনি, তা মাধ্যমিকে আমি গণিতে কী করে ভালো নাম্বার পাবো। এই ধারণাগুলোও ভুল। মাধ্যমিকে উঠেছো? হ্যাঁ, একদম তোমাকেই বলছি, মাধ্যমিকে উঠেছো তো, পড়তেছো, তাহলে প্রথম থেকেই ভালো করে শুরু করো। ঠিক আছে? শুরু থেকেই ভালো করে একটা প্ল্যান পরিকল্পনা করে পড়াশোনাটাকে শুরু করতে হবে। আর কিভাবে শুরু করবে? শুরু করবে একজন এক্সপার্ট টিচার দিয়ে, যে টিচারের কাছে তোমার পড়তে খুব ভালো লাগে। ঠিক আছে? এবং তোমাকে যেভাবে পড়তে ভালো লাগে এবং তোমার টিচারও হবে একটু সময় দিতে পারবে এমন টিচার, এবং বন্ধুসুলভ আচরণ, কোনো সমস্যার কথা বলে যেন খুব রেগে না যান, একটু বন্ধুসুলভ আচরণের সঙ্গে সেই সমস্যাটাকে যেন সমাধান করার চেষ্টা করেন। এক্সপার্ট টিচার মানে প্রফেশনাল টিচার নয়, কিন্তু এই ধারণাটা আপনারা হয়তো ভুল ভাবছেন। এক্সপার্ট টিচার আর প্রফেশনাল টিচারের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন অনেক প্রফেশনাল টিচার আছে, তারা অনেক বাচ্চাকে পড়ায়, পড়াতে গিয়ে তারা কিন্তু খুব বেশি একটা সময় দিয়ে উঠতে পারে না, ফলে বাচ্চাগুলোর যে সমস্যাগুলো থাকে গণিতে, সেই সমস্যাগুলোও কিন্তু সম্পূর্ণ সলভ হয় না। যাই হোক, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই বিষয়ে আমি আর এর চাইতে বেশি কিছু বলতে চাই না। এবার বিষয়টা হচ্ছে, গণিত যখন পড়তে শুরু করব, প্রথম চ্যাপ্টার থেকে খুব সুন্দর করে পড়তে হবে। প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি সূত্র এবং প্রতিটি অঙ্ক করার ক্ষেত্রে আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব, অঙ্কটি প্রথম লাইনের পর দ্বিতীয় লাইনটি আমি কেন লিখলাম, এটা কি লেখা যায়, বা আমি কেন লিখতেছি, কেন এই ধাপে এগিয়ে আসতেছি, এবং প্রত্যেকটা ধাপের অর্থ কী, আমি কোথায় গিয়ে থামবো, এই বিষয়গুলো জানতে হবে। কি, কেন, কিভাবে, প্রতিটি লাইনের কিন্তু একটা অর্থ আছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে, কোনো চ্যাপ্টার বাদ নয়। বোঝা গেল? আমরা অনেকে আছি যে কমন নিয়ে পড়তে ভালোবাসি, হ্যাঁ, যে ভেদের পরিবর্তে অন্য একটা চ্যাপ্টার করে দিব আমি, সেটা হয়তো সুবিধা হবে, কিন্তু আসলে এটা পড়াশোনার মূল উদ্দেশ্য নয়। দেখা গেল ভেদের পরিবর্তে অন্য চ্যাপ্টারটা করতে গিয়ে ভেদ থেকে এবার কয়েকটা শর্ট কোশ্চেন চলে আসছে, তার মানে আমার এই চ্যাপ্টারটা যেহেতু বাদ দেওয়া আছে, আমি কিন্তু ফুল মার্কসটা পাবো না। সেই জন্য কোনো চ্যাপ্টার বাদ নয়। বোঝা গেল? প্রথম থেকে কিছুটা হলেও কনসেপ্টটা তৈরি করে রাখতে হবে। এক্সপার্ট টিচারের কথা আমি বলেছি। আর প্রতিদিন কতক্ষণ পড়তে হবে সে বিষয়ে যদি আমি বলি, তাহলে অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা ম্যাথামেটিক্স কিন্তু প্র্যাকটিস করতেই হবে। বোঝাতে পারলাম কি বললাম? তাহলে 4-5 ঘন্টা তো পড়া একটা বিরক্তিকর বিষয়। অনেকে বলবে যে এতক্ষণ পড়া কি আর সম্ভব বাস্তবে? আসলে সম্ভব।
কিভাবে সম্ভব সেই বিষয়ে আমি বলবো, এবং বাড়িতেই পড়তে হবে। কিভাবে পড়বে? আমাদের গণিত যদি প্র্যাকটিস করতে ভালো লাগে, বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি না, তাহলে 4-5 ঘন্টা নয়, আমার তো মনে হয় 8-9 ঘন্টা করেও সেই স্টুডেন্ট বলবে যে না, আমি আরও 2-4টে অঙ্ক শিখবো আজকে। ঠিক আছে? কিভাবে যে সময়টা পার হয়ে যাবে সে বুঝতেই পারবে না। তাহলে পড়াশোনাটাকে একটা ভালো লাগার একটা বিষয় আছে, বোঝাতে পারলাম? আমাকে ভালো লাগছে কি না, ঠিক আছে, আমি গণিতটাকে এনজয় করতে পারছি কি না, এনজয় করে করে পড়তে হবে। তারপরে আর একটা বিষয়, আমাদের যে স্টাডি প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে, যদি পারি মাধ্যমিকের সিলেবাস, ম্যাথের সিলেবাস যেটা আছে, মোটামুটি 7 মাসের মধ্যে যেন পুরো সিলেবাসটা কভার করা যায়। আমরা জানি 1 বছরে পরীক্ষাটা হয়, 1 বছরের শেষে পরীক্ষা হবে। তাহলে 7 মাসের মধ্যে যদি সিলেবাসটা কমপ্লিট করতে পারি, তারপরে আমরা বিভিন্ন কোশ্চেন ধরে, দেখা গেল ব্রড কোশ্চেনগুলো 7 মাসের মধ্যে আমার 80 থেকে 90% কিন্তু হয়ে গেল। এবারে প্ল্যান করতে হবে, মানে শর্ট কোশ্চেনগুলো ঠিক কোন কোন চ্যাপ্টার থেকে আসে, সেগুলোর জন্য কত নম্বর থাকে বা কত মার্কস থাকে সেগুলোকে খোঁজা, এবং সেই ধরনের কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর আমাদের নোট খাতা তৈরি করা। এগুলো কিন্তু আমাদের পরবর্তী ধাপের কাজ হবে। তার সেজন্য সিলেবাসটাকে যত সম্ভব তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। বোঝা গেল? বোঝাতে পারলাম? তারপরের কাজ হবে টেস্ট পেপার। এবার শুধু পড়াশোনা করলেই হবে না, টেস্ট পেপার ধরে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারগুলো সেগুলোও কিন্তু করতে হবে। মাঝে মধ্যে আমাদের কি করতে হবে, টেস্ট পেপারের প্রতিটি সেট আমরা যদি সলভ করি এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর যদি করার চেষ্টা করি, দেখা গেল 80 থেকে, মানে কোনো স্টুডেন্ট 80% পাবে, কোনো 70% পাবে। এবং তারপরের ধাপে দেখতে হবে এই স্টুডেন্টের ঠিক ভুলগুলো কোন জায়গায়, মানে কোন চ্যাপ্টারগুলোতে ভুল হচ্ছে, এ কি শর্ট কোশ্চেনগুলো পাচ্ছে কি পাচ্ছে না, অথবা কোনো ব্রড কোশ্চেনেই কোনো সমস্যা আছে, অথবা কোনো চ্যাপ্টারে কোনো একটা কনসেপ্টে সমস্যা আছে, সেই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। পরের বিষয়, প্রশ্নের দাগ নম্বর সঠিকভাবে পরিষ্কার হাতের লেখায় লেখা। অনেকে অঙ্ক তো করে বটে, কিন্তু এটা যে 6-এর দাগের এ নাম্বার কোশ্চেন অথবা 1 নাম্বার কোশ্চেন সেটাই লিখতে ভুলে যায়। এই দাগ নাম্বারটাকেও কিন্তু সঠিকভাবে লিখতে হবে। ঠিক আছে? আর একটা বিষয় বলি, অনেকেই আছে সিলেবাস কমপ্লিট হয়নি, ম্যাথ পরীক্ষার আগের দিন তার টিচারকে ডেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করতেছে এবং পরের দিন পরীক্ষার জন্য খুবই টেনশন করতেছে। এই জায়গাটা একটা বিশাল বড় ভুল, মনে রাখতে হবে। ম্যাথ পরীক্ষার আগের দিন মোটেই ম্যাথামেটিক্স নয়। দিনের বেলায় যদি পারো 1-1.5 ঘন্টা একটু পড়ে নিবা, কিন্তু রাতের বেলাটা একদম যেন নিশ্চিন্তে ঘুমানো যায় সেই চেষ্টাই করতে হবে। আর ম্যাথ পরীক্ষার আগের দিন কিভাবে নিশ্চিন্তে ঘুমানো যাবে? পরের দিনই হচ্ছে অঙ্ক পরীক্ষা, আমি কি করি, কি করব, আজকে এইটুকু সময়, এই সময়ের মধ্যে কি সব কিছু করা সম্ভব? সেই জন্য বলছি, পড়াশোনাটা পরীক্ষার আগে নয়, পড়াশোনাটা হচ্ছে সারা বছর করতে হবে। বোঝাতে পারলাম বিষয়টা? পরীক্ষার আগের দিন পড়ে একেবারে পণ্ডিতের মতো সবগুলোই পরের দিনে লিখে দিয়ে চলে আসা, আমার মনে হয় এটা সম্ভব না। এটা 1 বছরের কাজ, মনে রাখতে হবে। অঙ্কগুলি নিজের মতো করে করতে হবে। বোঝাতে পারলাম? কি করতে হবে? টিচার অঙ্কগুলো করে দিল, টিচার চলে গেল, তারপরে আমার কাজ হচ্ছে আমি নিজের মতো করে, বা একটু যদি সম্ভব হয় অন্য নিয়মে বা অন্য উপায়ে যদি করার চেষ্টা করি, সেটা কিন্তু আবার খুব সুন্দর হয়ে উঠবে এবং সেটা আরও বেশি মনে থাকবে। বোঝাতে পারলাম? নিজের মতো করে বা একটি অন্য নিয়ম হলেও সেটা করার চেষ্টা করব, টিচারকে দেখিয়ে নেব। টিচার যদি বলে যে না, এই নিয়মটা না, তুমি এভাবে করবে, ঠিক এইভাবে করবে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, অঙ্কটা এটাও ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে ভালো পদ্ধতি, তোমাকে সেটা তোমার টিচার জানিয়ে দেবে। পরের ব্যাপারটা হচ্ছে, কোনো চ্যাপ্টার শুরুর আগে কিভাবে শুরু করবে, সেই চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা নিতে হবে, যে এটা কি অ্যালজেব্রা, নাকি পরিমিতি, নাকি ত্রিকোণমিতি, এই বিষয়ে ধারণাগুলো থাকতে হবে। সেই চ্যাপ্টারের যে সেই অঙ্ক সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কেও ভালো করে ধারণা রাখতে হবে এবং প্র্যাকটিস করে নিতে হবে। পরের বিষয়ে চলে আসি, শুধু পড়াশোনা নয়, আমাদের
স্টুডেন্ট লাইফে যে জিনিসগুলো প্রয়োজন অন্ততপক্ষে প্রতিদিন আমাদের ধ্যান সিস্টেমে একটু অথবা একটু শরীরচর্চারও প্রয়োজন আছে। একেবারে পড়াশোনা হয়ে বইয়ের পোকা হয়ে থাকতে আমি বলবো না, এই পরামর্শটাই একদম ঠিক নয়। শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে আবার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে না। সেই জন্য 1 ঘন্টা যদি কেউ কোনো ধর্মে বিশ্বাস করো, তাহলে সেটাকে একটু ধ্যান করার মতো করে একটু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারো, মাইন্ডটা ফ্রেশ থাকবে তাতে। আর যে যে বিষয়টা হবে সেটা হচ্ছে মাইন্ড ফ্রেশ থাকলে শরীরও ফ্রেশ থাকবে। চাইলে শরীরচর্চা ওই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। প্রতিদিন বলো গণিতে আমি শ্রেষ্ঠ। পরের পয়েন্ট কি বললাম, আমাদের প্রত্যেক দিন বলতে হবে যে গণিতে আমি শ্রেষ্ঠ হব, পরীক্ষায় আমি শ্রেষ্ঠ হব। কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, একদম নিশ্চিতভাবে বলছি আমি শ্রেষ্ঠ, ম্যাথে আমি শ্রেষ্ঠ। এই কথাটা বারবার যদি বলতে থাকো, সকালবেলা উঠে দুহাত জুড়ে প্রার্থনা করে যদি এইভাবে বলতে থাকো না, ঠিক একদিন দেখবে তোমার মনের মধ্যে একটা বিশ্বাস চলে আসবে এবং ভয়টা দূর হয়ে যাবে যে না, গণিতে আমি ভালোই পারি। এবং মাঝে মধ্যে যদি পরীক্ষা দাও তুমি তোমার টিচারের কাছে এবং ভালো মার্কস পাও, তাহলে তোমার একটা বিশ্বাস চলে আসবে যে গণিতে আমি ভালো রেজাল্ট করবই করব। সেজন্য প্রত্যেক দিন ম্যাথ করতেও হবে এবং মনে মনে কি করতে হবে, বলতে হবে যে গণিতে আমি শ্রেষ্ঠ, আমি আমার স্কুলের মধ্যে শ্রেষ্ঠ, অথবা আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে শ্রেষ্ঠ একজন স্টুডেন্ট। ওকে, যে কোনো সময় প্রস্তুত থাকা। অনেকেই আছেন যে ম্যাথামেটিক্স করতেছে এবং বলতেছে যে স্যার এই চ্যাপ্টারটা তো আমার অনেক দিন থেকে প্র্যাকটিস নেই, তাহলে এই চ্যাপ্টারের সূত্রগুলো একটু আমি প্র্যাকটিস করে নেই, তারপরে না হয় পরীক্ষা দিব। না, এই কাজটা করা যাবে না। প্রতিদিন আমি বলছি প্রথমেই 4-5 ঘন্টা পড়াশোনা করতে হবে এবং মোটামুটি সব চ্যাপ্টার সম্পর্কে একটু প্র্যাকটিস করে নিতে হবে, মনে রাখতে হবে, অল টাইম প্রস্তুত থাকতে লাগবে। যেন বলতে না হয় যে আমি এই চ্যাপ্টারের সূত্রগুলো একটু ভুলে গেছি বা একটু দেখে নেই। তাহলে যেভাবে প্র্যাকটিস করলে কোনো বিষয় ভুলবে না, সেভাবে প্র্যাকটিসটাও কিন্তু প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয়, অনেক স্টুডেন্ট ভালো পড়াশোনা করে বটে, কিন্তু তাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হাতের লেখার স্পিডটাকে বাড়াতে হবে। ঠিক আছে, একটা চ্যাপ্টারের ম্যাথামেটিক্স সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে, ভালো কনসেপ্ট থাকে এবং গণিতের ক্যালকুলেশনগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে দেখবে তোমার হাতের স্পিডটাও অনেক বেড়ে যাবে। এবং মনে রাখতে হবে এক্ষেত্রে গুণ অঙ্ক করার ক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট ট্রিক্স আছে, সেগুলো থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় গুণকে অল্প সময়ের মধ্যে করে ফেলা সম্ভব। যদি পারো সেগুলো একটু শিখে রাখা উচিত, তাহলে কি হবে, অঙ্ক করতে গিয়ে অনেক বড় অঙ্ক আমরা খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবো। এভাবে আমাদের স্পিডটাও বেড়ে যাবে। দ্রুত সঠিক ক্যালকুলেশন, দেখুন আমরা দ্রুত করব এবং সঠিক ক্যালকুলেশন করার লক্ষ্য রাখতে হবে। এবার এমনটা যেন না হয় যে খুব জোরে অঙ্কটা কষতে গিয়ে এমনটা হয়ে গেল যে অঙ্কটাই আমার ক্যালকুলেশনেই ভুল হয়ে গেল, এমনটা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার কতগুলো পাটিগণিতের কতগুলো ভাষার অঙ্ক থাকে দেখুন, এবং ভাষাটা অনেক জটিল বা পেঁচানো থাকতে পারে, সেটা বুঝে পড়তে হবে। ঠিক আছে, ঠিক কি বলতে চাচ্ছে, প্রশ্নটা ঠিক কি চেয়েছে, আমাকে সেই পয়েন্ট অনুযায়ী উত্তরটা করতে হবে এবং কি করতে হবে, সেই ধাপে এগোতে গেলে আমাকে যেসব কাজ করে নিতে হবে সেই কাজগুলো করতে হবে। বোঝা গেল? পরিমিতি হয়ে গেল, দেখা গেল সেখানে ব্যাসার্ধটা চাইনি, চেয়েছে ব্যাসটা কত সেটা, তাহলে ব্যাসটাকে 2r দিয়ে গুণ করতে হবে। অনেক সময় স্টুডেন্টরা ব্যাসার্ধটা বাইর করে দিয়ে সেটাকেই অ্যান্সার লিখে দিয়ে চলে আসলো, না এমনটা করা যাবে না। পরিমিতির অঙ্কে যদি দেখা যায় যে ব্যাসটা চেয়েছে, তাহলে কিন্তু মনে রাখতে হবে আমাকে অঙ্কটা করে ব্যাসার্ধটা বার করার পর তাকে 2r দিয়ে গুণ করতে হবে অবশ্যই। এই ভুলগুলো করা যাবে না। এবং যদি ব্যাসার্ধটা কোনো এককে দেওয়া থাকে, মিটার, কিলোমিটার, সেই এককটাও কিন্তু লেখা উচিত। সবশেষে বলবো গণিতের সঠিক কনসেপ্ট তৈরি করা, মুখস্থ নয় কিন্তু। গণিত মানেই মুখস্থ অনেক প্র্যাকটিস করে অনেকটা মুখস্থ করার সিস্টেমে নিয়ে আসবো এমনটাও কিন্তু নয়, একেবারে মুখস্থ করতে হয়, এটা কিন্তু মুখস্থ করার মতো কোনো পড়াশোনাই নয়।
গণিত হচ্ছে প্রত্যেকটা লাইন বুঝে লেখা, বুঝে পড়া, কেন করলাম পরের লাইনটা, পরের লাইনটা আমি কেন লিখব সেটারও অর্থ বুঝতে হবে। তারপরের কাজ হচ্ছে সম্ভাব্য কিছু কমন প্রশ্ন উত্তর থাকে, সেটাও জানতে হবে যে আমি এই চ্যাপ্টারটা করলাম, সমস্ত ম্যাথামেটিক্সগুলো কিন্তু নাও লাগতে পারে। সেটা একজন দক্ষ টিচার বলতে পারে যে এই অঙ্কগুলো খুব একটা করার দরকার নেই, তুমি এই অঙ্কগুলো করতে পারো। তাহলে দক্ষ টিচার কিন্তু তোমাকে সম্ভাব্য কমন অঙ্কগুলো একটু বলে দিতে পারবে যে এই ধরনের প্রশ্ন, আমি উদাহরণ হিসেবে মাধ্যমিকের প্রশ্নের কথাই বলছি, যে এই ধরনের প্রশ্নগুলোই বেশি আসে, টিচার সেই সম্পর্কে একটা ধারণা দিবে। পরে হচ্ছে টিচারকেও একটু পরিশ্রমী হতে হবে, টিচারকেও পড়াশোনা করতে হবে। অনেক টিচার আছেন যারা একটু অলস প্রকৃতির, এমনটা করা যাবে না। টিচার যদি একটু পড়াশোনা করে যে গত বছর তো এই প্রশ্নগুলো এসেছিল, তাহলে এই প্রশ্নগুলো এবছরের জন্য বাদ, এই কয়েকটি প্রশ্ন লাগবে না, বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু পড়তেই হবে। তাহলে টিচারকে একটু স্টাডি করতে হবে এবং টেস্ট পেপার দেখে বুঝতে লাগবে, বা স্টুডেন্টকে যদি বলা যায় যে এবছরের জন্য এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি কমনের কথা বলছি না, কিন্তু ইম্পর্টেন্টের সঙ্গে আরও যেন 4-5টা জুড়ে দেওয়া যায়, দু একটা বেশি পড়াই ভালো, যেন প্রশ্নটা মিস না হয়। এবং টিচার বলে দিবেন যে এই বিষয়গুলো একটু বেশি করে প্র্যাকটিস করো। এবার যে ঘটনা ঘটে পরের পয়েন্টে আমি বলবো, ধরে নাও 15 দাগে দুটো কোশ্চেন আছে, একটা এ এর দাগ আর একটা বি এর দাগ। কোন কোশ্চেনটার উত্তর লিখবে, কোনটা লিখলে তোমার সহজ হবে, সেটা খুব দ্রুত কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। এমনটা করা যাবে না এ এর দাগের অর্ধেকটা করলাম, তারপর দেখলাম কঠিন, পরে বি এর দাগটা শুরু করলাম, তাহলে এ এর দাগের সময়টা কিন্তু আমার অযথা নষ্ট হয়ে গেল। তাহলে সেজন্য ম্যাথ যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করা যায়, তাহলে দেখবে বছরের শেষে একটা কনসেপ্ট তৈরি হয় যে আমি তো এই ধরনের অঙ্ক অনেক করেছি, আমি এটা নয় বিয়ের দাগটা পাবো। বোঝা গেছে? তাহলে বিয়ের দাগটাই শুরু করা উচিত এবং ক্যালকুলেশনটাতে মনোযোগ দেওয়া উচিত। এমনটাও হতে পারে যে না, আমি বিয়ের দাগটাই করব না, ওই ধরনের অঙ্ক আমি খুব একটা প্র্যাকটিস করিনি, তাহলে আমি এ নম্বর দাগের অঙ্কটাই করে ফেলবো। আর একটা বিষয়, ভালো নাম্বার পেতে গেলে, গণিতে 100% নাম্বার পেতে গেলে সে যে কাজটা করতে হয়, পরীক্ষাটা শেষ করতে হবে সঠিক সময়ের আগে। বোঝাতে পারলাম? পরীক্ষাটা শেষ করতে হবে সঠিক সময়ের আগে। ধরে নিলাম মাধ্যমিক পরীক্ষায় 3 ঘন্টা 15 মিনিট সময় থাকে, 15 মিনিট সময় কোশ্চেন পড়ার জন্য দেওয়া হয়। চাইলে অনেক স্টুডেন্ট কিন্তু কি করতে পারে, শর্ট কোশ্চেনগুলো একটু মুখে মুখে পড়ে নিয়ে, ওই ততক্ষণ তো খাতা দেয় না, একটু কোশ্চেনটাতেই একটু শর্ট কোশ্চেনটা টুকে রাখা যায়, যে দেখি তো এই কোশ্চেনটার অ্যান্সারটা কত হতে পারে, সেই বিষয়ে কনসেপ্টটা রাখতে হবে, বা একটু লিখেও পাশে নিতে পারো যদি টিচার খুব একটা না দেখে। হুম এই কাজগুলো করতে হবে, তাহলে খুব দ্রুত পরীক্ষাটাকে শেষ করা সম্ভব হবে। পরের যে বিষয়গুলো নিয়ে বলবো সেটা হচ্ছে, আমি মাধ্যমিকের বিষয়টা নিয়ে যেহেতু এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি, সেটাকে নিয়েই শেষ করব এবং বলবো সময় যেহেতু থাকে 3 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট পড়ার সময়, তারপরে খাতা দিবে, খাতায় ভালো করে মার্জিন দিয়ে, হ্যাঁ, নাম, রোল নম্বর এসব তো লিখতেই হবে, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার ডেট, সাবজেক্ট নেম, তারপরে হলো আদার্স বিষয়গুলো। আর সময়টা যেহেতু থাকতেছে আমার 15 মিনিট, তো আমি পড়তে নষ্ট করলাম, তাহলে আর থাকলো 3 ঘন্টা। 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। মনে রাখতে হবে আমার কমপক্ষে 20 মিনিট আগে পরীক্ষাটা শেষ করা উচিত। সেজন্য কি করতে হবে, 20 মিনিট বাদ দিয়ে হিসেব করতে হবে, তাহলে আমি সময় পেলাম 180 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করলে 160 মিনিট। এবার মাধ্যমিকের সিলেবাসে কি হয়, 1 নাম্বার দাগে এমসিকিউ কোশ্চেন, 2 নম্বর দাগে শর্ট কোশ্চেন, শূন্য স্থান, সত্য মিথ্যা, এবং 4 নম্বর দাগে 2 নম্বরই কিছু কোশ্চেন থাকে শর্ট কোশ্চেন, সেগুলো সলভ করতে হয়। এই 1 2 3 4 এই 4টে দাগের প্রশ্নগুলো যদি আমি 70 মিনিটে কমপ্লিট করতে পারি, তাহলে বাকি থাকলো আমার মোটামুটি 90 মিনিট। 160 মিনিটের মধ্যে 70 মিনিট যদি আমি এদিকে বাদ দিয়ে দিই, তাহলে আর বাকি থাকলো 90 মিনিট। তাহলে 4টে দাগ চলে গেল। মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নে কিন্তু 15টা কোশ্চেন থাকে, 15টা কোশ্চেন দাগ নম্বর 15 পর্যন্ত থাকে। তাহলে শর্ট কোশ্চেনের জন্য যদি আমি 4টে দাগ বাদ দিই, তাহলে থাকলো বাকি 11টা কোশ্চেন, 15টার মধ্যে 4টা বাদ দিলাম, 11টা থাকলো। আর সময় থাকলো 90 মিনিট। তাহলে 11 দিয়ে যদি ভাগ করেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 8 11 88,
তার মানে অ্যাপ্রক্স 8 মিনিট পার কোশ্চেন আমি টাইম পাচ্ছি কত, 8 মিনিট পার কোশ্চেন, 8 মিনিট ব্রড কোশ্চেনগুলোর জন্য। তাহলে প্রত্যেকটা ব্রড কোশ্চেনের জন্য আমার তো মনে হয় না 8 মিনিট সময় লাগবে, আরও কম সময়ে হয়ে যাওয়ার কথা যারা প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর পড়াশোনা করে। কিন্তু আমি ধরে নিলাম তাদের ব্রড কোশ্চেনগুলোর জন্য সময় লাগবে 8 মিনিট করে। ঠিক আছে, এইভাবে যদি একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করা যায় তাহলে কিন্তু নিশ্চিতভাবে গণিতে আমরা 100% পেতে পারি। এবং সবশেষে বলবো, শুধু বক্তব্য শুনে 100% পাবো এমনটা ভাবার কোনো দরকার নেই। পরিশ্রমটা কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ, ঠিক শুনছো, তোমাকেই বলছি, পরিশ্রমটা তোমাকে করতেই হবে। এবং কি করতে হবে, মানে যেন আমি 100% মার্কস পাই, 100% সেজন্য শ্রম দিব, আমার শিক্ষকের কথা শুনবো, এবং বাবা মায়ের উদ্দেশ্যেও দু একটা কথা না বললেই নয়। অনেক পরিবারে অনেক বাবা মা আছেন যে আজকের দিনটা একটু বাজার করবি, আর তো কোনো চাপ নেই, আর কোনো কিছু করতে হবে না। না, এমনটা করা যাবে না। বাচ্চাদের এমন কিন্তু প্রলোভন দেখাবেন না। পারলে একটু নিজেই কষ্ট করবেন আর বাচ্চাদের পড়াশোনার পরিবেশটা তৈরি করে দিবেন। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হলো অনেক গার্জিয়ানরা কি করেন, তারা বলে থাকেন যে না, রাতের বেলায় লেখা নয়, লেখা যায় না, রাতের বেলায় অঙ্ক করা যায় না। এই ভুলগুলো একদম করবেন না। বোঝাতে পারলাম কি বললাম? যারা ম্যাথ অনার্স করে তারা কিন্তু রাতের বেলায়ও ম্যাথ করে, ম্যাথ প্র্যাকটিস করে। অনেকেই বলছেন যে না, রাতের বেলায় অঙ্ক করা যায় না, এই ধারণা কিন্তু কিন্তু একদম ভুল। বোঝাতে পারলাম কি বললাম? রাতের বেলায়ও অঙ্ক করা যায়। আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, সেই জন্য অনেক গার্জিয়ান বলতেন যে রাতের বেলায় অঙ্ক করা যায় না, রাতের বেলায় অঙ্ক করা ঠিক নয়। এগুলো ভুল ধারণা। বাচ্চাকে যদি রাতের বেলায় অঙ্ক করতে ভালো লাগে, আপনি আপনার বাচ্চাকে রাতের বেলায় অঙ্ক করতে দিবেন। যদি ভিডিওটি আমার স্টুডেন্টরা দেখে থাকো, তাহলে যদি আপনাদের গার্জিয়ান, মানে তোমাদের করেই বলি, যদি তোমাদের গার্জিয়ানরা এরকম করে বলে যে রাতের বেলায় অঙ্ক করা যায় না, অবশ্যই ভিডিওটি তোমার বাবা মাকেও দেখিয়ে নিবে যে এই ধারণাগুলো ভুল। মেইন কথা, পড়াশোনার মধ্যে থাকতে হবে, আমাদের পড়াশোনায় লেগে থাকতে হবে। সেখানে আমি অঙ্ক করি, বাংলা পড়ি, বিজ্ঞান পড়ি, আর যাই পড়ি। অনেকেই বলেন যে না, দিনের বেলায় লিখতে হয়, রাতের বেলায় পড়তে হয়। এগুলো কতগুলো ভুল ধারণা। যদি লিখতে ইচ্ছে না করে তাহলে পড়ো, আর যদি পড়তে ইচ্ছে না করে তাহলে লেখো। আমার ধারণা এটাই সঠিক, এবং এভাবেই অনেক স্টুডেন্ট সফল হয়েছে। তো গণিতকে সবশেষে একটা কথাই বলবো, গণিতকে এনজয় করতে হবে। গণিত কেন পড়তেছি, এই চ্যাপ্টারটা আমি কেন পড়বো, সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং গণিতের ক্যালকুলেশনগুলোকে ভালো লাগতে হবে, ভালো লাগাতে হবে। সেই জন্য আমরা যে নামতার টেবিলগুলো পড়ি, সেগুলোও প্রয়োজনে পড়তে হবে। যে আগে পড়িনি, এখন পড়তে লজ্জা হচ্ছে না, তা নয়। পারলে মাধ্যমিকেও নামতা পড়তে হবে। এমনটা নয় যে মাধ্যমিকে নামতা পড়া যায় না। বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে। সবাই তো শুধু টিভি চ্যানেলে নিউজ শুনে বলে সাবাস বেটা, গো অ্যাহেড, এগিয়ে যাও, দারুণ রেজাল্ট করেছো, তুমি ভবিষ্যতে ভালো কিছু করবে, তাই তো? কিন্তু তারা দেখে না যে এই রেজাল্টের পিছনে যে এদের একটা স্টাডি প্ল্যান ছিল সারা বছরের। তারা যে নিরলস পরিশ্রমটা করেছে এবং সেটা প্ল্যান মাফিক করেছে, তারা এটাই বুঝতে চায় না। সবাই শুধু রেজাল্টটা দেখে আর বলে যে না, এ খুব ভালো রেজাল্ট করেছে, এ ভবিষ্যতে বড় কিছু করে দেখাবে। আসলে তা নয়। চেষ্টা করলে তোমরাও পারবে। হ্যাঁ, তোমাকেই বলছি, চেষ্টা করলে তুমিও পারবে। তাহলে চেষ্টাটা রাখতে হবে। একটা গণিতে কথা বলা হয়, ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার উইল অলসো লাভ ইউ। যদি তুমি কাউকে অন্তর থেকে ভালোবাসতে পারো, তাহলে সে তোমাকে অবশ্যই ভালোবাসবে। এর অর্থটা এমনটা দাঁড়ায়। তাহলে যদি আজকের ভিডিওটা দেখে একটুও উপকৃত হও, বলছি, তোমাকেই বলছি যে পড়াশুনোটা প্ল্যান মাফিক শুরু করে দাও। থ্যাংক ইউ। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ।